আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরির পরীক্ষায় ভাইবা বা মৌখিক পরীক্ষায় গণিত থেকে যে ধরনের প্রশ্ন করা হয় এরকম 50টি প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসআ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, অঙ্ক কাকে বলে এবং অঙ্ক মোট কতটি? প্রথমে হচ্ছে অঙ্ক কাকে বলে। তো অঙ্ক হচ্ছে গণনা বা হিসাব নিকাশের কাজে যে চিহ্ন বা প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলোই হলো অঙ্ক। তো গণনার কাজে বা হিসাব নিকাশের কাজে যে অঙ্কগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। তো অঙ্ক মোট 10টি। এই হলো অঙ্ক 10টি, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক। টোটাল 10টি অঙ্ক। এর ভিতরে 0 হলো সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক, আর 1 থেকে 9 পর্যন্ত এই 9টি হচ্ছে সার্থক অঙ্ক। স্থানীয় মান ও স্বকীয় মান বলতে কি বোঝায় উদাহরণ সহ বলুন। এখানে 23 নিলাম। তো 23-এর এখানে স্থানীয় মান হচ্ছে এখানে 3 একক স্থানীয়, 3 একক। এখানে 2টা হবে হচ্ছে 2 দশক। আর 2 দশক মানে হলো 20। তো এখানে 3-এর মান একক, 3 এককের ঘরে বসার জন্য। আর এখানে 2-এর মান হলো 2 নয়, 2-এর মান হচ্ছে এখানে 20। অর্থাৎ সংজ্ঞায় আমরা বলতে পারি যে অঙ্কগুলোর স্থান ভেদে যে মান হয় তাকে বলা হয় স্থানীয় মান। তো এরপরে যদি আমরা এখানে আরেকটা সংখ্যা নিতাম 4 হতো, তাহলে এই 4-এর স্থানীয় মান হলো 400। তাহলে এই যে স্থান ভেদে মানগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে এগুলোই হচ্ছে স্থানীয় মান। আর স্বকীয় মান হচ্ছে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। অর্থাৎ এখানে আমরা বলতে পারি 3-এর স্বকীয় মান 3, 2-এর স্বকীয় মান 2, 4-এর স্বকীয় মান 4। কিন্তু স্থানীয় মানের ক্ষেত্রে এখানে 3-এর স্থানীয় মান একক স্থানীয় হওয়ার জন্য 3, 2-এর স্থানীয় মান দশক স্থানীয় হওয়ার জন্য 20 এবং 4-এর স্থানীয় মান শতক স্থানীয় হওয়ার জন্য 400। এগুলো হলো স্থানীয় মান। আর স্বকীয় মান হচ্ছে অঙ্কগুলোর নিজস্ব মান। 3 নম্বর প্রশ্ন, রোমান সংখ্যায় লিখুন 25, 50, 100, 500 এবং 1000। তো রোমান সংখ্যাগুলো আমরা জানি। তো 25 লিখতে গেলে আমরা লিখব হচ্ছে x হচ্ছে 10, 10 এবং 10 এটা হলো 20, আরও 5, 5 মানে ভি, এটা হলো 25। এবং 50 হবে হচ্ছে আমরা জানি এল তে 50 বোঝাবে, 100 হচ্ছে সি তে বোঝাবে এবং 500 হচ্ছে ডি, ডিতে 500 বোঝায় এবং এম তে বোঝায় হচ্ছে 1000। তাহলে রোমান সংখ্যা এটা হচ্ছে 50, 100, 500 এবং 1000। ভাজ্য ও ভাজক কাকে বলে? তো ভাজ্য এবং ভাজক, তো এটা আমরা একটা ভাগ যদি আমরা নিই এরকম করে যে এখানে 10 দিয়ে আমরা 11কে ভাগ করব, তাহলে একবার যাবে, থাকবে এখানে 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10 দিয়ে আমরা 11কে ভাগ করছি, অর্থাৎ যাকে ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজ্য, আর যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। এখানে 10 হচ্ছে ভাজক, 11 হচ্ছে ভাজ্য, 1 হচ্ছে ভাগফল, এটা হলো ভাগশেষ। শেষে যেটা অতিরিক্ত থাকে সেটা হলো ভাগশেষ। তাহলে আমরা সংজ্ঞা যদি এখান থেকে আসি, ভাজ্য হলো যাকে ভাগ করা হয়, অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। তাহলে ভাজ্য গেল। এখন আসেন ভাজক। ভাজক হচ্ছে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। তাহলে এখানে 10 হচ্ছে ভাজক, 11 হচ্ছে ভাজ্য, এই 1 হচ্ছে ভাগফল এবং শেষে যে অতিরিক্ত 1 এটা হলো ভাগশেষ। 72 সংখ্যাটিতে কতটি ভাজক আছে? অর্থাৎ আমরা জানি ভাজক বা গুণনীয়ক আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। 2 দিয়ে ভাগ করলে হবে 36, আবার 2 দিয়ে ভাগ করলে পাবো 18, 18কে 2 দিয়ে ভাগ করলে পাবো 9 এবং 9কে আমরা 3 দিয়ে ভাগ করলে 3 3 9। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আছে হলো 3টা মৌলিক উৎপাদক, গুণন এখানে 3 আছে 2টা, 3-এর উপরে স্কয়ার। এখন আমরা যেটা করব এই পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে দেব, এই পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে দেব, দিয়ে আমরা বেসগুলো কেটে দেব। এখানে হলো 3 আর 1 4 গুণন এখানে 2 আর 1 3, অর্থাৎ 3 4 12। তার মানে 72 সংখ্যাটিতে মোট ভাজক আছে 12টি। এটাই হলো অ্যান্সার। যুগ্ম ও অযুগ্ম সংখ্যা কাকে বলে? যুগ্ম হলো জোড় সংখ্যাকে যুগ্ম সংখ্যা বলা হয়, জোড়। আর অযুগ্ম হলো বিজোড়। এটা ইংলিশ হলো ইভেন নাম্বার, ইভেন নাম্বার, আর বিজোড় সংখ্যা হচ্ছে অড নাম্বার। তো যেমন 2 হচ্ছে জোড়, 2 4 এবং বিজোড় হচ্ছে 1 3 5, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। 7 নম্বর প্রশ্ন, গুণনীয়ক এবং গুণিতক কাকে বলে? তো গুণনীয়ক দেখুন, আগে আমরা উদাহরণ থেকে সংজ্ঞায় যাব, তাহলে আমাদের ভুল হবে না বা ভুলে যাব না।
তো এখানে আমরা যদি চিন্তা করি যে 5 একটি সংখ্যা, এই 5কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারি 1 দিয়ে ভাগ করা যায় এবং 5 দিয়ে ভাগ করা যায়। যদি 6 নিই তাহলে 6কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে, 3 দিয়ে এবং 6 দিয়ে। এখানে কোনো সংখ্যাকে যে যে সংখ্যার দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ আমরা বলতে পারি 5কে 1 এবং 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে 5-এর গুণনীয়ক হবে হচ্ছে 1 এবং 5। এবং 6কে আমরা দেখতেছি 1, 2, 3 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, অর্থাৎ ভাগ করলে তার কোনো ভাগশেষ থাকবে না। তার মানে 6-এর গুণনীয়ক হচ্ছে হলো 1, 2, 3 এবং 6। তাহলে আমরা বলতে পারি কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সংখ্যাগুলোকেই ওই সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে 5-এর গুণনীয়ক হবে 1 এবং 5, 6-এর গুণনীয়ক হবে 1, 2, 3, 6। এটা হলো গুণনীয়ক। এখন আসেন গুণিতক। গুণিতক সহজভাবে মনে রাখার জন্য আমরা নামতা মনে রাখতে পারি, যে গুণিতক অর্থাৎ নামতা। অর্থাৎ আমরা যদি বলি যে 5-এর গুণিতক কত, 5-এর গুণিতক হচ্ছে 5-এর নামতা, 5, 10, 15 এভাবে চলতে থাকবে। যদি বলি 7-এর গুণিতক কত, 7-এর গুণিতক 7-এর নামতা 7, 14, 21 এভাবে চলতেই থাকবে। আশা করি বুঝতে পারছেন গুণনীয়ক এবং গুণিতক কি। মৌলিক সংখ্যা কাকে বলে? তো মৌলিক সংখ্যা হচ্ছে 1 হতে বড় যে সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। তো আমরা একটা উদাহরণ নেই, সেটা হচ্ছে আমরা যদি এখানে 3 চিন্তা করি, তো 3 হচ্ছে 3কে আমরা কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো? তাহলে আমরা জানি 1 দিয়ে ভাগ করা যাবে 3কে এবং 3 দিয়ে ভাগ করা যাবে। 4 যদি নেই আমরা, তাহলে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে এবং 4 দিয়ে ভাগ করা যাবে। 5 যদি আমরা নিই তাহলে হচ্ছে 1 দিয়ে ভাগ করা যাবে এবং 5 দিয়ে ভাগ করা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3কে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায় 1 এবং ওই সংখ্যা দিয়ে, অর্থাৎ 3 দিয়ে। 4কে 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরেকটা অতিরিক্ত 2 দিয়ে ভাগ করা যায়, এবং 5কে 1 এবং ওই সংখ্যা অর্থাৎ 5 দিয়ে কেবল ভাগ করা যায়। যে সংখ্যাগুলোকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য করা যায়, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে এখানে 3 মৌলিক এবং 5 মৌলিক। তো এখানে আরেকটা কন্ডিশন, সেটা হলো 1 থেকে বড় হতে হবে। কারণ আমরা জানি 1 আসলে মৌলিক এবং যৌগিক কোনোটাই নয়। মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 2, 3, 5, 7, 11 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, যাদের মাত্র 2টি গুণনীয়ক, একটি হচ্ছে 1 আর একটি ওই সংখ্যা নিজে। তো এই হলো মৌলিক সংখ্যা। অর্থাৎ আমরা সংজ্ঞা আকারে মনে রাখতে পারি যে 1 থেকে বড় যে সংখ্যাগুলোকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য করা যায়, এই সংখ্যাগুলোকেই মৌলিক সংখ্যা বলা হয়। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখুন। তো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে, আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, অর্থাৎ এই 8টি হবে। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 8টি। জোড় মৌলিক সংখ্যা কতটি লিখুন? তো আমরা জানি পৃথিবীতে একটি মাত্র সংখ্যাই মৌলিক এবং জোড়, সেটা হচ্ছে 2। অর্থাৎ পৃথিবীতে 2 কেবল মৌলিক এবং জোড় সংখ্যা, অন্য সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা। তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। মূলদ ও অমূলদ সংখ্যা কাকে বলে লিখুন? তো মূলদ এবং অমূলদ সংখ্যার সংজ্ঞায় আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা যদি এরকম চিন্তা করি, মূলদ সংখ্যা হচ্ছে a/b, অর্থাৎ যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, আর যেগুলোকে ভগ্নাংশ আকারে ab আকারে লেখা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো বেশিরভাগ সংখ্যাই মূলদ আমরা জানি, অমূলদ সংখ্যা কম। তো আমরা অমূলদটা যদি মনে রাখি তাহলে বুঝবো যে বাকি সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা কোনগুলো? তো অমূলদ সংখ্যা প্রথমত যেটা মনে রাখবো সেটা হচ্ছে পূর্ণ বর্গ বা পূর্ণ ঘন নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে হলো অমূলদ সংখ্যা। মানে আমরা যদি চিন্তা করি এখানে 3 পূর্ণবর্গ নয়, 3-এর উপরে রুট ওভার, এটা একটা অমূলদ সংখ্যা। আর 2 নাম্বার হচ্ছে কোনো সংখ্যার দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, 3.1416 ... মানে ভিন্ন ভিন্ন আকারে অসীম যদি হয় তখন এই সংখ্যাটি হবে অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পায়ের মান। আমরা পাই আকারেও মনে রাখতে পারি যে পাই হচ্ছে হলো একটি সংখ্যা যেটা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ পায়ের মান হচ্ছে 3.1416 ... এবং অসীম পর্যন্ত এই মানটা চলে আসে। তাহলে দশমিকের পরের মানগুলো যদি অসীম হয়
তখনই সেটা হবে অমূলদ সংখ্যা। তো আমরা শুধু এটাও মনে রাখতে পারি, কারণ আমরা জানি √3 মানটাও কিন্তু দশমিকের পরে ভিন্ন ভিন্ন আকারে অসীম হবে। তো মূলত আমরা চিন্তা করতে পারি এই এক ধরনের সংখ্যাই হচ্ছে অমূলদ, সেটা হচ্ছে যে সংখ্যাগুলোর দশমিকের পরের মানগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, সেগুলো অমূলদ, আর বাকি সবগুলোই হচ্ছে মূলদ। তো মূলদের ভিতরে স্বাভাবিকভাবে যেগুলো আমরা জানি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3, এগুলো মূলদ। তারপর দশমিকের পরের ঘরগুলো যদি সসীম হয় সেটা মূলদ। তারপরে দশমিকের পরের ঘরগুলো যদি একই আকারে অসীম হয় অর্থাৎ পৌনঃপুনিক হয় সেটাও মূলদ। এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা তো আমরা দেখলাম। তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যা আশা করি আমরা বুঝতে পেরেছি। লসাগু ও গসাগু এর পূর্ণরূপ লিখুন। তো লসাগু এবং গসাগুর পূর্ণরূপ হচ্ছে লতে হচ্ছে লঘিষ্ঠ, সাতে হলো সাধারণ, আর গুতে হচ্ছে গুণিতক, এটা হবে গুণিতক। আর গসাগু হচ্ছে হলো গতে হলো গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ, আর সাতে হলো সাধারণ বা কমন, আর এই গুতে হচ্ছে হলো গুণনীয়ক বা উৎপাদক। এই হলো লসাগু এবং গসাগুর পূর্ণরূপ। লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 48 এবং 72 গসাগু ও লসাগু নির্ণয় করুন। তো গসাগু নির্ণয় করব আমরা ভাগ পদ্ধতিতে। এখানে 48 ভাগ হচ্ছে 72, তো 48 দিয়ে 72কে ভাগ করলে একবার যাবে, এখানে হবে 48, বিয়োগ করলে পাবো হচ্ছে 12 থেকে 8 গেলে 4, 5, এখানে হবে 2, 24 দিয়ে যদি আমরা 48কে ভাগ করি তাহলে পাবো আমরা 2, 48, মানে গসাগু বের হলো 24। তাহলে এটা গসাগু হবে 24 এবং লসাগু বের করবো আমরা মৌলিক উৎপাদক পদ্ধতিতে। 48 এবং 72কে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নেব। 2 দিয়ে ভাগ করলে হবে 24 দুগুণে 48, এখানে হবে 36 দুগুণে 72, আবারও 2 দিয়ে ভাগ করা যাবে 12, এখানে হবে 18, আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা 6, এখানে পাবো 9, এবার আমরা 3 দিয়ে ভাগ করব তাহলে হবে 2, এখানে হবে হলো 3। সবগুলো যদি গুণ করে দেই 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 দুগুণে হবে হচ্ছে 144। তাহলে এখানে লসাগু হবে 144 এবং গসাগু হবে হচ্ছে 24। এলসিএম এবং এইচসিএফ এর পূর্ণরূপ লিখুন। তো এলসিএম হচ্ছে হলো এটা হচ্ছে লসাগু আর এইচসিএফ হচ্ছে গসাগু। তো এখানে এল হচ্ছে হলো লোয়েস্ট, LOWEST লোয়েস্ট, সিতে হচ্ছে কমন, এমতে হচ্ছে মাল্টিপল মানে গুণিতক মাল্টিপল, আর এইচসিএফ হচ্ছে হলো গসাগু আর এইচ হচ্ছে হলো হাইয়েস্ট, সিতে হলো কমন এবং এফতে হচ্ছে ফ্যাক্টর মানে গুণনীয়ক ফ্যাক্টর। তাহলে এলসিএম হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল এবং এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এলসিএম হচ্ছে লসাগু এবং এইচসিএফ হচ্ছে গসাগু। 15 নম্বর প্রশ্ন, 25 - 7 = 18 এই বিয়োগে বিয়োজক, বিয়োজ্য এবং বিয়োগফল কোনগুলো লিখুন। তো এখানে 25 হচ্ছে 25 থেকে 7 বিয়োগ করা হয়েছে, বিয়োগফল হয়েছে 18। তাহলে 18 হচ্ছে বিয়োগফল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে কোনটা বিয়োজ্য কোনটা বিয়োজক? তো এখানে 25 হচ্ছে বিয়োজ্য, অর্থাৎ যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজ্য এবং যাহা বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজক। এখানে 7 হচ্ছে বিয়োজক আর 25 হচ্ছে বিয়োজ্য। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে উদাহরণসহ লিখুন। তো এটা আমরা উদাহরণগুলো থেকেই সংজ্ঞায় আসব। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, এটা হলো প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে হলো লব, নিচে হচ্ছে হর। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত আর অপ্রকৃত হচ্ছে ঠিক উল্টা, অর্থাৎ আমরা যদি এটাই চিন্তা করি 5/3, অর্থাৎ যে ভগ্নাংশের লব হচ্ছে হলো বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তো এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ আর এটা হলো প্রকৃত ভগ্নাংশ। সরলীকরণের প্রক্রিয়াক্রম লিখুন। তো সরল অঙ্কের ক্ষেত্রে প্রক্রিয়া চিহ্নগুলোর একটা ক্রমান্বয়ে লিখতে হয়, অর্থাৎ কোন প্রক্রিয়ার কাজ আগে করতে হবে কোন প্রক্রিয়ার কাজ পরে করতে হবে একটা ধারাবাহিক নিয়ম মেনে করতে হয়। তো সেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে বদমাস রুল, অর্থাৎ BODMAS। এখানে হচ্ছে সরল অঙ্কে যদি কোনো সরল অঙ্কে যদি ব্র্যাকেট, এর, ভাগ, গুণন,
যোগ বিয়োগ সব থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ব্র্যাকেটের কাজ করতে হবে। বিতে হলো ব্র্যাকেট, CKET ব্র্যাকেট, এবং ওতে হলো অফ মানে এর, এবং ডিতে হলো ডিভিশন, তার মানে ভাগের কাজ করতে হবে। তারপরে এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, মাল্টিপ্লিকেশন গুণের কাজ করতে হবে। তো এতে হচ্ছে অ্যাডিশন মানে হলো যোগ, এবং এসতে হলো সাবট্রাকশন হচ্ছে বিয়োগ। তার মানে আমরা ধারাবাহিকভাবে যদি করি সেটা হলো ব্র্যাকেট এর, তারপর ডিভিশন অর্থাৎ ভাগ, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, তারপরে হচ্ছে অ্যাডিশন অর্থাৎ যোগ, এবং সব শেষ হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। অর্থাৎ প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে এর কাজ, তারপরে হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে হচ্ছে বিয়োগের কাজ। এটা আমরা বাংলায় এভাবে মনে রাখতে পারি, ব্রা এর ভাগু যো বি, অর্থাৎ ব্র্যাকেট এর ভাগ গুণন যোগ বি। এটা হলো সরলীকরণের প্রক্রিয়াক্রম। 18 নম্বর প্রশ্ন দেখুন, এরকম সিম্পল ভাগ, দশমিকের ভাগগুলো আমাদের ভাইবা বোর্ডে অনেক সময় করতে দেয়। তো এটা আমরা যেটা করব সেটা হচ্ছে দশমিকটা তুলে দেব। এই দশমিক তুলে দিলে আমরা দশমিকের বদলে 1 লিখব, এবং দশমিকের পরে যে কটা অঙ্ক আছে সেই কটা শূন্য লিখব। এখানে অঙ্ক আছে 4টা, তার মানে 4টা শূন্য লিখব এখানে। তো এখানে ভাগ থাক, এখানেও আমরা দশমিক তুলে দেব। দশমিক তুলে দিলে 1 লিখব নিচে, এবং দশমিকের পরে 3টা অঙ্ক, আমরা 3টে শূন্য নেব। এখন আমরা উপরে দেখতে পাচ্ছি 5, নিচে হলো 10,000, আর এখানে হচ্ছে যেহেতু দশমিক নেই 8, নিচে হচ্ছে 1000। এই ভগ্নাংশকে আমরা এইভাবেই লিখব, উপরে 5, নিচে হলো 10,000, অর্থাৎ 4টে শূন্য। এই ভাগ থাকলে আমরা জানি গুণ লিখে এটা উল্টে দেওয়া যায়, অর্থাৎ 1000 চলে যাবে উপরে, নিচে আসবে 8। এখন এই 3 শূন্য আর এই 3 শূন্য কেটে যাবে, এখানে 5 দিয়ে এখানে 10 আছে 2 হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে থাকবে হলো 1, নিচে হলো 8 দুগুণে 16। এবার 16 দিয়ে আমরা 1কে ভাগ করব, তাহলে ভাগ করা যায় না, দশমিক নিয়ে আমরা শূন্য নেব, তারপরেও ছোট 10, এখানে একটা শূন্য নেব, এখানে আমরা শূন্য নেব, 100 হয়ে যাবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি, তো 16-র ভিতরে 100 6 বার যাবে, 6 16 হলো 16 দুগুণে 32, 96 হবে। 96 হচ্ছে 6 16 96, এখানে থাকবে 4, এখানে আবার শূন্য নেব আমরা, 16 দুগুণে 32 হবে। 32 মানে হচ্ছে এখানে 32 থেকে 40 থেকে 32 বাদ দিলে হবে 8, এখানে একটা শূন্য নিব, 5 16 80, অর্থাৎ 0.0625 হচ্ছে অ্যান্সার। বর্গ ও বর্গমূল কাকে বলে? তো এটাও আমরা উদাহরণগুলো থেকেই আমরা সংখ্যাগুলোতে আসবো। সেটা হচ্ছে কোনো সংখ্যাকে আমরা ধরেন 2 নিলাম, 2 একটি সংখ্যা নিলাম, 2কে যদি আমরা ওই 2 দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা 2 দুগুণে 4। এখান থেকে আমরা বর্গের সংখ্যা আসবো, অর্থাৎ কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই সংখ্যার বর্গ। তাহলে এখানে 2কে 2 দিয়ে গুণ করে আমরা পাইছি 4, তার মানে 2 এর বর্গ হচ্ছে 4। ঠিক এভাবে আমরা যদি এরকম করি, 3 যদি নেই, 3কে আবার 3 দিয়েই গুণ করব, তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে পাবো 9, তার মানে 3 এর বর্গ হচ্ছে 9। এবং এখান থেকে আমরা বর্গমূলের সংজ্ঞাটাও পেয়ে যাব, সেটা হচ্ছে, তো এখানে 2 এর বর্গ হচ্ছে 4, এবং এই গুণফলের বর্গমূল হচ্ছে 2। তাহলে আমরা এখানেও দেখব যে 3 এর বর্গ হচ্ছে 9, আবার 9 এর বর্গমূল হচ্ছে 3, অর্থাৎ এই 9 হচ্ছে গুণফল, 3 এবং 3 এর গুণফল, এবং এই গুণফলের বর্গমূল হচ্ছে 3। তাহলে আমরা সংখ্যাটা এভাবে দিতে পারি যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে মান পাওয়া যায় সেটা হলো তার বর্গ, এবং ওই সংখ্যাকে ওই গুণফলের বলা হয় বর্গমূল। অর্থাৎ 2 এর বর্গ হচ্ছে 4, এবং 4 এর বর্গমূল হচ্ছে 2। 15 এবং 25 সংখ্যাগুলোর বর্গ লিখুন। তো 15 এবং 25 বর্গ মানে হচ্ছে 15 উপরে স্কয়ার, 15 উপরে স্কয়ার মানে 15 দুইবার গুণন, 15 গুণন 15। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গুণ করতে পারি, 5 এবং 5 গুণ করলে হবে 5 5 এ 25, আড়াআড়ি যদি গুণ করি 5 1 এ 5, এবং এই আড়াআড়ি গুণ করব 5 1 এ 5, 5 আর 5 যোগ করে দিলে 10 হবে, 10 আর এখানে আছে 2, তাহলে 12 হবে, 12 2 হাতে থাকে 1, এবার 1 আর 1 গুণ করলে 1 হবে, 1 আর হাতে আছে 1, তার মানে 2, 225। 15 এবং 15 গুণ করলে পাবো আমরা 225, অর্থাৎ 15 এর বর্গ হচ্ছে 225। অপরদিকে 25 এর বর্গ হচ্ছে, 25কে 2 বার গুণ করব আমরা, 25 এর উপরে স্কয়ার হবে, 25 2 বার গুণ হয়ে যাবে, 25 গুণন 25, এটা হবে 625। তাহলে 25 এর বর্গ হচ্ছে 625। রুট ওভার 0.00.509 এর মান কত? আমরা দশমিক সংখ্যার বর্গমূল বের করতে পারি, আমরা সেটা হচ্ছে
এখানে যদি আমরা এরকম করে লিখি সেটা হলো যে দশমিক আমরা এখানে নেব এবং দুইটা শূন্যর বদলে আমরা এখানে ফলাফলে একটা শূন্য নেব। এখানে আরও দুইটা আছে, তাহলে এখানে আরেকটা শূন্য, আর এখানে থাকলে শূন্য নয়, 9-এর ছোট অথবা 9-এর সমান পূর্ণবর্গ সংখ্যা 9ই আছে, তাহলে এখানে 9 হবে। 9-এর বর্গমূল হচ্ছে 3, তাহলে ফলাফল হবে 0.003। দশমিক 1-এর বর্গমূল কত? তো দশমিক 1-এর বর্গমূল হচ্ছে, তো এখানে আমরা জানি দশমিক সংখ্যাগুলোর বর্গমূল বের করার জন্য যদি এরকম থাকে একটি সংখ্যা, তাহলে এখানে ডান পাশে একটি শূন্য দিয়ে আমরা জোড়া করে নেব। এখন আমরা বর্গমূল বের করব। তাহলে 10-এর ছোট বা 10-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, তাহলে এখানে আমরা 9 লিখব। 9-এর বর্গ হচ্ছে হলো 3, 9-এর বর্গমূল হচ্ছে 3, তাহলে এখানে 0.3 লিখব। এখানে থাকবে 1, এখানে 3-এর ডাবল আমরা লিখব হচ্ছে 6, এখানে দুটো শূন্য নেব, তাহলে এখানে আমাদের দিতে হবে 1, 61 হবে, তাহলে এখানেও হবে 61, এখানে আমরা 1 দেব। এখানে বিয়োগ করলে পাবো আমরা 9 এবং 3 39। যদি আমরা আরেকটা অঙ্ক বের করতে চাই তাহলে আমাদের এখানে 31-এর ডাবল নিতে হবে 62, তো 62 নিলে এখানে আমরা আরও দুটো শূন্য নেব। এবার আমাদের যাবে হলো 6 বারে, 6 বার দিলে এখানেও 6 দিতে হবে, তার মানে অ্যান্সার হবে হলো 0.316। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? তো এটা আমরা জানি যে যদি এরকম ক্রমিক সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা প্রথম সংখ্যাটি যোগ হলো শেষ সংখ্যাটি ভাগ হচ্ছে 2, এটাই হলো গড়। অর্থাৎ এখানে 101 ভাগ হচ্ছে 2, এটাকে ভাগ করলে পাবো না 50.5, অর্থাৎ 50.50 বা 50.5, এটা হলো গড়। অনুপাতের একক কি? তো আমরা জানি অনুপাত একটা ভগ্নাংশ, তো যার কোনো একক নেই। তাহলে অনুপাত একটি ভগ্নাংশ যার কোনো একক নেই, অনুপাতের কোনো একক নেই। দ্বিঘানুপাত ও দ্বিভাজিত অনুপাত কাকে বলে? দ্বিঘানুপাত হচ্ছে কোনো সরল অনুপাতের, যদি এটা একটা অনুপাত হয় 4:5, সরল অনুপাতের যদি আমরা বর্গ করি, অর্থাৎ এখানে যদি আমরা 4 স্কয়ার অনুপাত 5 স্কয়ার করি, তাহলে এখানে হবে 16:25। আমরা বলতে পারবো 4:5-এর দ্বিঘানুপাত হচ্ছে 16:25, অর্থাৎ বর্গ করলে কোনো অনুপাতের বর্গ করলে যে মান পাওয়া যায় সেটাই হচ্ছে দ্বিঘানুপাত। এখানে 4:5-এর বর্গ দ্বিঘানুপাত হচ্ছে 16:25। অন্যদিকে দ্বিভাজিত অনুপাত হচ্ছে, আমরা যদি এটাই এভাবে নেই 16/25, তো এখানে আমরা এই অনুপাতটাকে যদি বর্গমূল বের করি তাহলে এখানে 16-এর বর্গমূল হচ্ছে 4, এখানে 25-এর বর্গমূল হচ্ছে 5, তাহলে 16:25-এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে 4:5। তো এই হলো দ্বিঘানুপাত ও দ্বিভাজিত অনুপাত। সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এবং শতকরার একটি করে উদাহরণ লিখুন। এটা হলো সামান্য ভগ্নাংশ, 2 ভাগের 1 ভাগ। তো এটারই হচ্ছে দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.5, তো শতকরা হচ্ছে হলো 50%, অথবা যে কোনো একটা পার্সেন্ট দিলে আমরা শতকরা প্রকাশ করি। অর্থাৎ এই 2 ভাগের 1 ভাগ এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, আর দশমিক এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, আর এটা হলো শতকরা। সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র লিখুন। তো সরল সুদের সূত্র আমরা জানি I সমান হচ্ছে PNR ডিভাইডেড 100। এখানে I হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ, P হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, N হচ্ছে নাম্বার অফ ইয়ার্স সময়, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। সুদের হার যেহেতু এখানে এজন্য আমরা নিচে 100 নিয়েছি। অপরদিকে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে হলো C ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N, আর এটা হলো চক্রবৃদ্ধি মূলধন। আর চক্রবৃদ্ধি সুদ হবে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সমান C মাইনাস P, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে চক্রবৃদ্ধি সুদাসল থেকে আসল বাদ দিলে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায়। এই হলো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র। 1 মাইল সমান কত গজ? তো আমরা জানি 1760 গজ সমান হচ্ছে 1 মাইল। 1760 গজে 1 মাইল হয়। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। 1 মণ সমান কত কেজি? তো আমরা জানি 1 মণ সমান হচ্ছে 37.32 কেজি। আমরা জানি সের হচ্ছে প্রচলিত একটি পরিমাপ পদ্ধতি এবং সের এবং কেজির মধ্যে পার্থক্য আছে। 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, এবং 1 সের সমান 930 গ্রাম,
অর্থাৎ সেরের মাপে কম থাকে সব সময় এবং সেটা 70 গ্রাম কম থাকে। এবং আমরা জানি 40 সের সমান হচ্ছে হলো 1 মন, এবং 40 দিয়ে এই 930কে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা 37.32 কেজি, অর্থাৎ 1 মন অর্থাৎ 40 সের সমান হচ্ছে 37.32 কেজি। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? তো এটা সূত্র হবে এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ca। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখুন। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটোই সূত্র, মান নির্ণয়ের সূত্র এই দুটোই। বীজগণিতীয় উৎপাদক কাকে বলে? তো বীজগণিতীয় উৎপাদক হলো কোনো বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হলে শেষের রাশিগুলোকে উৎপাদক বলা হয়। তো আমরা এটা এই উদাহরণ দিয়ে দেখবো। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এটা একটা উৎপাদকের সূত্র, এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটা একটা রাশি যেটাকে আমরা দুইটি সংখ্যার গুণফল আকারে লিখলাম। তাহলে আমরা বলতে পারবো এই দুটি সংখ্যা যাদেরকে গুণফল আকারে লেখা হয়েছে এই দুটি সংখ্যা হচ্ছে এই সংখ্যার বা এই রাশির হচ্ছে উৎপাদক। তাহলে সংখ্যাটা এরকম হবে, কোনো বীজগণিতীয় রাশির 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করলে শেষের রাশিগুলোকে বলা হবে প্রথম রাশির উৎপাদক। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুটি রাশির গুণফল আকারে লিখছি, তার মানে এই দুটি রাশি হচ্ছে এই প্রথম রাশিটির উৎপাদক। সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র লিখুন। তো সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণন হচ্ছে পদসংখ্যা। এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। আরেকটি সূত্র আছে সেটা হলো n ডিভাইডেড ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই দুটি সূত্র দিয়ে আমরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করে থাকি। গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র লিখুন। তো গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে r মাইনাস 1। যদি r এর মানটি 1 এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে হবে এই সূত্র, আর যদি r এর মান 1 এর চেয়ে ছোট হয় তখন হবে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস r, যেখানে r এর মানটা হচ্ছে 1 এর ছোট। তো এই হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র দুইটি। জ্যামিতি কাকে বলে? তো জ্যামিতি হচ্ছে আমরা বলতে পারি জ্যা অর্থ হচ্ছে ভূমি আর মিতি হচ্ছে পরিমাপ। ভূমির পরিমাপই হলো জ্যামিতি, তবে আমরা অন্যভাবে বলতে পারি সেটা হলো জ্যামিতি হচ্ছে একটি স্থানভিত্তিক বিজ্ঞান। অর্থাৎ আমরা মনে রাখবো জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, এবং অন্যভাবে বলবো হলো জ্যামিতি হলো স্থানভিত্তিক বিজ্ঞান। রশ্মি ও রেখাংশ কাকে বলে? তো এটা আমরা একটা চিত্র অঙ্কন করব, সেটা হলো এটা হলো একটা রশ্মি আর রেখাংশ হচ্ছে এটা। অর্থাৎ আমরা বলতে পারি এটা হলো প্রান্তবিন্দু, অর্থাৎ যার একটি মাত্র প্রান্তবিন্দু তাকে বলা হয় রশ্মি, এটা হলো রশ্মি। আর যার দুটি প্রান্তবিন্দু, এই দুটি প্রান্তবিন্দু আছে, যার দুটি প্রান্তবিন্দু থাকে তাকে বলা হয় রেখাংশ। আর রেখা হচ্ছে যার কোনো প্রান্তবিন্দু নেই, এটা হলো রেখা। তাহলে এটা হলো রশ্মি, যার একটি প্রান্তবিন্দু থাকে, যার দুটি প্রান্তবিন্দু তাকে বলা হয় রেখাংশ, এবং যার কোনো প্রান্তবিন্দু থাকে না তাকে বলা হয় রেখা। একান্তর কোণ ও অনুরূপ কোণ অঙ্কন করুন। তো একান্তর কোণ এবং অনুরূপ কোণ অঙ্কন করতে গেলে আমাদের এরকম সমান্তরাল দুটি রেখা নিতে হবে। এখানে দুটি সমান্তরাল রেখা আমরা চিন্তা করতে পারি, এখানে এটা হলো এ বি, এটা হলো সি ডি। এই সমান্তরাল রেখাকে কোনো একটি রেখা অন্য একটি রেখা তির্যকভাবে যদি ছেদ করে তখন এখানে ছেদক রেখার বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয়, অর্থাৎ আমরা যদি এটা রেখা চিন্তা করি পি কিউ, তো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে হলো এই পি কিউ রেখার বাম পাশে উৎপন্ন কোণ, আবার এ বি রেখার উপরের দিকে উৎপন্ন কোণ। তো এটার হচ্ছে একান্তর কোণ হবে এই পি কিউ রেখার ডান পাশে এবং সিডি রেখার নিচে উৎপন্ন কোণ। তাহলে আমরা বলতে পারি যেখানে এই যে 1 নাম্বার আর এ 1 নাম্বার, এই দুটো কোণ পরস্পর হচ্ছে একান্তর কোণ। তার মানে সংজ্ঞায় যদি আমরা বলি যে যখন দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করবে তখন তির্যক রেখার বা ছেদক রেখার বিপরীত পাশে উৎপন্ন কোণগুলোকে বলা হবে একান্তর কোণ।
এবং অনুরূপ কোণ হচ্ছে একই পাশে উৎপন্ন কোণ, অর্থাৎ 1 এবং 1 এই দুটো হচ্ছে একান্তর কোণ, কিন্তু যদি অনুরূপ বলতে চাই তাহলে হচ্ছে 1 এবং এখানে যদি চিন্তা করি এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে আমরা বলতে পারি 1 এবং 2 হচ্ছে অনুরূপ। আমি সংজ্ঞাটা আরেকবার বলছি, সেটা হচ্ছে দুটি সমান্তরাল রেখাকে তৃতীয় একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে উৎপন্ন কোণগুলো হচ্ছে একান্তর কোণ এবং ছেদক রেখার একই পাশে উৎপন্ন কোণগুলোকে বলা হবে অনুরূপ কোণ। আমরা এটাও মনে রাখবো, একান্তর কোণ এবং অনুরূপ কোণ পরস্পর সমান। ত্রিভুজের ভরকেন্দ্র কাকে বলে চিত্রসহ লিখুন। তো ত্রিভুজের ভরকেন্দ্র হলো, এটা যদি একটা ত্রিভুজ হয়, আমরা চিত্রটা আগে দেখব তারপরে সংজ্ঞায় আসব। এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এই উপরের শীর্ষবিন্দু থেকে আমরা যদি বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর যদি একটা রেখা অঙ্কন করি তাকে বলা হয় মধ্যমা। অর্থাৎ আমরা যদি চিন্তা করি এটা হলো বি, এটা হলো সি, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর যে রেখা অঙ্কন করলাম অর্থাৎ এডিটা হচ্ছে মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের 3টা মধ্যমা অঙ্কন করা যায়। আমরা এই শীর্ষবিন্দু থেকে বি বিন্দু থেকে আমরা বিপরীত বাহুর উপরে একটা মধ্যমা অঙ্কন করব। এটা ধরলাম হচ্ছে বিএফ বা বিই, এবং এই সি বিন্দু থেকে আমরা একটা মধ্যমা অঙ্কন করব, এটা হচ্ছে সিএফ। এখানে 3টা মধ্যমায় একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেটা হলো এইটা। এই বিন্দুটার নামই হচ্ছে ভরকেন্দ্র। তাহলে এবার যদি আমরা সংজ্ঞায় আসি, সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমাগুলো, একটা ত্রিভুজের 3টা মধ্যমা হয়, যে মধ্যমাগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ ত্রিভুজের 3টি মধ্যমা সমবিন্দু বা একটা বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুর নামই হচ্ছে ভরকেন্দ্র। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে ভরকেন্দ্র। পিথাগোরাসের উপপাদ্য লিখুন। তো পিথাগোরাসের উপপাদ্য আমরা স্বাভাবিকভাবে জানি, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখি সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য সংজ্ঞা আকারে যদি বলি তাহলে হবে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ সি স্কয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ অতিভুজের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল যা হবে, লম্বের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এবং ভূমির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের যোগফল তা হবে। এটাই হলো পিথাগোরাসের উপপাদ্য। সামান্তরিক কাকে বলে? সামান্তরিক হলো এরকম একটা চিত্র। তো এখান থেকে যদি আমরা সামান্তরিকের সংজ্ঞায় আসি তাহলে এরকম হবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে তাকে বলা হয় সামান্তরিক। তো এটা একটা চতুর্ভুজ, এর বিপরীত বাহুগুলো সমান্তরাল, মানে সমান অন্তর বজায় রেখে চলা, সেটাকে বলা হয় সমান্তরাল। অর্থাৎ এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর সমান্তরালভাবে চলছে, আবার এই দিকের রেখাটাও খাড়া রেখাগুলোও সমান্তরালভাবে চলছে। অর্থাৎ আমরা সংজ্ঞা আকারে মনে রাখবো, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হলে তাকে বলা হয় সামান্তরিক। এটা একটা সামান্তরিক। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখুন। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের কেবলমাত্র 2টি বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। তো দেখুন এটা একটা ট্রাপিজিয়াম, কেবলমাত্র এই বাহু এবং এই বাহু সমান্তরাল, এই দুটো বাহু পরস্পর সমান্তরাল নয়, এটা হলো তির্যক বাহু। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল। আমরা চিন্তা করি সমান্তরাল বাহু হচ্ছে এখানে এ আর বি, তাহলে আমরা যদি এরকম চিন্তা করি এ প্লাস বি, গুণন হলো উচ্চতা, এখানে উচ্চতা হবে এটা হলো এইচ, তার মানে গুণন হলো এইচ। তাহলে আমরা বলতে পারি এরকম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন হচ্ছে উচ্চতা। বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র লিখুন। এটা হচ্ছে এরকম 2n-4 ইন্টু হলো 90 ডিগ্রি। এটা হচ্ছে বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র। চিত্র অঙ্কন করুন পরিবৃত্ত, অন্তবৃত্ত এবং বহির্বৃত্ত। তো পরিবৃত্ত দেখুন, সেটা হচ্ছে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় তখন এই বৃত্তকে বলা হবে হচ্ছে পরিবৃত্ত। অন্তবৃত্ত হচ্ছে কোনো ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় তখন তাকে বলা হবে অন্তবৃত্ত। অর্থাৎ ত্রিভুজের অভ্যন্তরে ত্রিভুজের 3টি বাহুকেই স্পর্শ করে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় তখন তাকে বলা হবে অন্তবৃত্ত। বহির্বৃত্তটাও ত্রিভুজের সাথে সম্পর্কিত। তো এটা একটা ত্রিভুজ, তো আমরা যদি এই ত্রিভুজের এ
এখানে বি, এটা হলো সি। তো এই এ বি বাহুকে যদি বর্ধিত করি এরকম হবে, এবং এসি বাহুকে যদি বর্ধিত করি তাহলে এরকম হবে। তো আমরা এখানে যদি একটা বৃত্ত অঙ্কন করি এরকম করে, দেখুন এই বৃত্তটা ত্রিভুজের একটি বাহু বিসিকে স্পর্শ করছে এবং ত্রিভুজের অন্য বাহুগুলো বর্ধিত অংশের সাথে স্পর্শ করছে। অর্থাৎ আমরা এইভাবে সংজ্ঞাটা বলবো যে, যে বৃত্ত কোনো একটি ত্রিভুজের একটি বাহুকে স্পর্শ করে এবং অপর দুই বাহুর বর্ধিত অংশকে স্পর্শ করে, তখন ওই বৃত্তকে বলা হয় বহির্বৃত্ত। তাহলে এখানে এটা হলো বহির্বৃত্ত। যে কোনো ত্রিভুজে 3টি বহির্বৃত্ত অঙ্কন করা যায়। ছেদক এবং স্পর্শক কাকে বলে? একটি সরলরেখা যখন 2 বা ততোধিক বিন্দুতে ছেদ করে তখন তাকে ছেদক বলে। তো এটা একটা সরলরেখা, এটা হচ্ছে 2টি বিন্দুতে ছেদ করছে, এটা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু বি, তাহলে এটাকে বলা হবে হলো ছেদক। আর স্পর্শক হচ্ছে যদি একটি বিন্দুকে স্পর্শ করে, অর্থাৎ কোনো সরলরেখা যদি কোনো বৃত্ত বা কোনো রেখার উপরে একটি বিন্দুতে স্পর্শ করে তখন তাকে বলা হয় স্পর্শক। তো এটা হচ্ছে স্পর্শক, শুধু একটি বিন্দুকে স্পর্শ করছে, আর এটা হলো ছেদক। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখুন। তো এটা হচ্ছে b/4√4a² - b²। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটি, যেখানে বি হলো ভূমি বা অসমান বাহু আর এ হলো সমান বাহু। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখুন। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এটা হলো সমকোণী ত্রিভুজ। এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ এটা হলো উচ্চতা এইচ, এটা হলো ভূমি, অর্থাৎ হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আয়তিক ঘনবস্তু কাকে বলে চিত্রসহ লিখুন। তো আয়তিক ঘনবস্তু বলতে আমরা যেটা বুঝি সেটা আমরা একটা ইটকে কল্পনা করতে পারি। এটা একটা ইট যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে একটা ইট যার হচ্ছে আমরা এরকম লিখতে পারি। তো এটা হলো একটা ইট, ইটের আকৃতি। তো এটা যদি একটা ইট হয় তো ইটকে আমরা একটা আয়তিক ঘনবস্তু ভাবতে পারি। এটার সংজ্ঞাটা এরকম, 3 জোড়া সমান্তরাল আয়তাকার পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকেই আয়তাকার ঘনবস্তু বলা হয়। তো এখানে একটা ইটের 3 জোড়া অর্থাৎ 6টি আয়তাকার পৃষ্ঠ থাকে, নিচে একটি, উপরে একটি, সাইডে 2টা এবং পাশে 2টা, এই হলো 3 জোড়া। অর্থাৎ সংজ্ঞা আকারে মনে রাখবো আমরা, 3 জোড়া সমান্তরাল আয়তাকার পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই বলা হয় আয়তাকার ঘনবস্তু। ত্রিকোণমিতিক অনুপাত কতটি এবং কি কি? তো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, সেগুলো হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক এবং হচ্ছে কোসেক। এই হচ্ছে 6টি ত্রিকোণমিতিক অনুপাত। সেট কাকে বলে এবং এর প্রকাশ পদ্ধতি কতটি ও কি কি? সংজ্ঞাটা এরকম, বাস্তব জগৎ বা চিন্তা জগতের বিভিন্ন বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে বলা হয় সেট। সেট প্রকাশ পদ্ধতি হচ্ছে 2টি, একটি হলো তালিকা পদ্ধতি, অন্যটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমরা যদি চিন্তা করি এ মান হচ্ছে 1 2 3, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে এরকম যে x সমান হচ্ছে x such that, এখানে বলা থাকলো হচ্ছে x এর মান মৌলিক সংখ্যা এবং বলা থাকলো x হচ্ছে x smaller than 15। তো এখানে সেটের আসলে সেটের উপাদানগুলো দেওয়া নাই, কিন্তু সেট উপাদানগুলো সম্পর্কে, উপাদানগুলো কেমন হবে সেই বর্ণনাগুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা হলো তালিকা পদ্ধতি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।